company proposes to issue fresh securities to its existing shareholders as on a record date, the rights are normally offered in a particular ratio to number of securities held prior to the issue. This route is best suited for companies who would like to raise capital without diluting stake of its existing shareholders unless they do not intend to subscribe their entitlements. অর্থাৎ আপনাদেরকে নতুন কোনো মেম্বারদেরকে ইনভাইট করতে, নতুন কোনো প্রসপেক্টিভ মেম্বারদেরকে ইনভাইট করতে হচ্ছে না, যারা এক্সিস্টিং আছে তাদের মধ্যেই করেন। তবে রাইট শেয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, রাইট শেয়ারে কিন্তু দুটো রেকর্ড ডেট হয়। একটা হচ্ছে গিয়া ফর টেকিং দ্য পারমিশন approval from the general shareholders who are listed already listed in your members register, এবং পরবর্তীতে যখন আবার নতুন করে আপনি যখন ইয়ের ভিত্তিতে সেই কনসেন্টের ভিত্তিতে রেগুলেটরদের কাছ থেকে পারমিশন পাবেন, তখন কিন্তু আরেকটা রেকর্ড ডেট দিয়ে ফিক্স করতে হয় যে হু আর দ্য অ্যাকচুয়াল মেম্বার্স নাও অন দ্য ডেট অফ ইস্যু। বোনাস ইস্যু, এটা খুব কমন একটা জিনিস। বোনাস শেয়ার ইস্যু করা হয় যে আপনারা ক্যাশ না দিয়ে, অর্থাৎ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে আপনারা বোনাস দিচ্ছেন। Issuer makes an issue of securities to its existing shareholders as on a record date without any consideration from them. It is called bonus issue. The shares are issued out of company's free reserve or share premium account in a particular ratio to the number of securities held on a record date. Private placement. Private placement হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে পুরোপুরি ইস্যু অফ পার্টিকুলার কোম্পানি, তার ম্যানেজমেন্ট টিম অথবা তাদের যে নন এক্সিকিউটিভ ডিরেক্টরস এবং ম্যানেজমেন্ট টিম সব মিলায় কি করেন, তারা তাদের সিলেক্টিভ ইয়েদেরকে, ইনভেস্টরদেরকে তারা ইনভাইট করেন টু ইনভেস্ট ইনটু দেয়ার সিকিউরিটিজ, এবং সেটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করা হয়। Issue of shares converting with securities by issue to the selected number of persons, which is neither rights issue nor a public issue. This is faster way for a company to raise equity capital. A private placement of shares or of converting securities by a listed company is generally known by the name of preferential allotment. আমরা সাধারণত দেখি প্রাইভেট প্লেসমেন্টে, প্রাইভেট প্লেসমেন্ট হ্যাসেল ফ্রি, কারণ হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট তখন কি করেন, তারা বিভিন্ন ইনভেস্টরদেরকে ইনভাইট করেন, তারা সেখানে ইনভেস্ট করেন এবং উইদাউট ভেরি মাচ ডিলে এবং হ্যাসেল তারা সেই নতুন ইয়েটা পান, ফান্ডিংটা পান, এবং তারা তাদের অপারেশনটাকে কি করতে পারেন, বেগবান করতে পারেন। হ্যাঁ, কে যেন কোয়েশ্চেন করতে যাচ্ছিলেন? স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, এই যে রবি এটা যে বাজারে আসলো স্যার, এরা তো স্যার বুক বিল্ডিং মেথডে আসছে তাই না স্যার? বুক বিল্ডিং আসলে তো ফিক্সড প্রাইসে আসছে। ফিক্সড প্রাইসে স্যার? ফিক্সড প্রাইসে আসছে না, বুক বিল্ডিং আসছে। বুক বিল্ডিং আসছে মনে হয় স্যার। ফিক্সড প্রাইসে আসছে স্যার, 10 টাকা। ফিক্সড প্রাইসে না? ফিক্সড প্রাইসে আসছে, ফিক্সড প্রাইসে। আচ্ছা আচ্ছা, 10 টাকায় আসছে, 10 টাকা করে বিক্রি করতেছে রবি আজাইটা স্যার। জি জি, হ্যাঁ হ্যাঁ, 10 টাকা শেয়ার 10 টাকায় আসছে, ফিক্সড প্রাইস। আমি অ্যাপ্লাই করছি তো। আচ্ছা আচ্ছা, আরে ব্যালেন্স শিটের অবস্থা খুব খারাপ। আচ্ছা স্যার, আরেকটা জিনিস এটার সাথে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, আপনার কি স্যার এটা জানাশোনা আছে স্যার? অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল এফসি। ভাই আমি অন্য কোনো সিকিউরিটি নিয়ে কথা না বলি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, কারণ এটা বোধহয় আমার ইস্যু ইয়ের বাইরে চলে যাচ্ছে। আমরা কিন্তু বলছি না কোম্পানিতে অডিট, এটা কোম্পানির অডিট না, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে যে সমস্ত হাউসেস গুলো আছে সেখানকার স্ট্যাটাসটার বিষয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? এবং সিডিবিএলও আমাদের দরকার হতে পারে। আচ্ছা, অথবা আমাদেরকে কি করতে পারে, ওই যে আপনারা জানেন অ্যামিকাস কিউরি বলে একটা কথা আছে, অ্যামিকাস কিউরি, এটা কোর্টে আছে। ঠিক সেরকম ভাবে আমরা ইন পার্টনারশিপ উইথ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অর সিডিবিএল অর ডিএসসি অর সিএসসি, আমরা কিন্তু সেখানে কি করতে পারি, আমরা আমাদের এক্সপার্টাইজটাকে সেখানে ইনভলভ করতে পারি অ্যাজ দেয়ার পার্টনার, ঠিক আছে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষে আমরা সেই অডিটটা করে দিতে পারি, ঠিক আছে, যদি আমাদেরকে সেখানে ইনভলভ করা হয়। আমরা সেজন্য আপনাদেরকে প্রিপেয়ার করছি। জি বলুন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি নেক্সট এই স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন পাবলিক অফারের ক্ষেত্রে কিন্তু ইনএলিজিবিলিটি আছে। সেটা কি? আমাদের কিন্তু ডিসকোয়ালিফিকেশন আছে রিগার্ডিং মেকিং এনি পাবলিক অফার। The issuer, any of its promoters, promoter group or directors or persons in control of the issuer
are debarred from accessing the capital market by the board. If any of the promoters, directors, or persons in control of the issuer was or also is a promoter, director, or person in control of any other company which is debarred from accessing the capital market under any order or directions made by the board. এই বিষয়গুলো কিন্তু আপনারা ইয়ে করতে পারেন যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানিকে বার দিতে পারে যে তাদেরকে তারা ক্যাপিটাল মার্কেটে ঢুকতে পারবে না। বুঝতে পারছেন? এই বিষয়ে কিন্তু যদি বার থাকে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। এটা কিন্তু ইলিজিবিলিটি, এবং যতক্ষণ পর্যন্ত সেই বার ইয়ে না করা হবে, ওয়েব না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা ওই বারের মধ্যে পড়বে এবং তারা কিন্তু ক্যাপিটাল মার্কেট ঢুকতে পারবে না। সে ফর এক্সাম্পল, কোনো ইস্যু যদি একবার রিজেক্টেড হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে দেয় যে 1 বছরের মধ্যে অথবা 3 বছরের মধ্যে এই কোম্পানিটা ফার্দার পাবলিক অফারে যেতে পারবে না, অথবা পাবলিক অফারে যেতে পারবে না। বুঝতে পারছেন? কোনো ক্ষেত্রে কিন্তু ইলিজিবিলিটি থাকে। সে ফর এক্সাম্পল, একটা অনেকগুলো আমি জানি যে 25 থেকে 30টা কোম্পানি কি আছে অ্যাপ্লিকেশন করে রাখছে এবং এর মধ্যে কয়েকটাকে রিজেক্ট করেছে। জি স্যার। আচ্ছা, if the issuer of convertible debt instrument is in the list of willful defaulters published by the Bangladesh Bank or is in default of payment of interest or repayment of principal amount in respect of debt instruments issued by it to the public, if any, for a period more than 6 months. অর্থাৎ ডেট ইনস্ট্রুমেন্ট আপনারা কি করেছেন? আপনারা ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যু করেছেন, অথচ আপনারা উইলফুল ডিফল্ট ফর পাবলিকেশন অফ ভেরিয়াস রিপোর্টস আপনারা পাবলিশ করছেন না, অথবা কোপারেশন করতেছেন না দ্য রেগুলেটরস, অথবা উইলফুল ডিফল্ট ইন ইন্টারেস্ট রিপেমেন্ট অথবা রিপেমেন্ট অফ ইন প্রিন্সিপাল অ্যামাউন্ট। কারণ সাধারণত আমরা দেখি যে কি হচ্ছে, যে রিপেমেন্টের কিন্তু শিডিউল আপনারা যখন সেই বন্ডস এন্ড আদার ইনস্ট্রুমেন্টস গুলো ইস্যু করেন তখন কিন্তু আগে থেকে কিন্তু পাবলিশ করা থাকে। সেগুলো যদি আপনারা ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনারা ফার্দার কোনো স্টেপ নিতে পারবেন না ইনভলভিং দ্য পাবলিক ইনভেস্টমেন্টস। Those who has not made an application to any one or more recognized stock exchanges for listing of specified securities on such stock exchanges and have chosen one of them as a designated stock exchange, in case of any public initial public offer, the issuer shall make an application for listing of the specified securities in at least one recognized stock exchange having nationwide trading terminals as mentioned in their অফার ডকুমেন্টস, দ্যাট ইজ প্রসপেক্টাস। অর্থাৎ আপনারা কিন্তু অফার ডকুমেন্টে বলেছেন কি করবেন, আপনারা কোন একটা স্টক এক্সচেঞ্জের লিস্টিং এ যাবেন, কিন্তু আপনারা সেটা করেন না, অ্যাপ্লিকেশন করেন না। সেই অবস্থাতে কিন্তু আপনারা পাবলিক অফারের জন্য যদি প্রসপেক্টাস ইস্যুও থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ইস্যু করতে পারবেন না। আচ্ছা, নাও আইপিও এর ক্ষেত্রে ডিউ ডিলিজেন্স। When due diligence is carried out as part of steps leading to an IPO, the exercise takes an added meaning and encompasses a wider scope as it identifies areas of the issues whether the company exhibits weaknesses, and the due diligence process becomes a tool which shows the company the way to optimize its potential and thereby increasing its value to potential investors. একটু আগে যে একজন বলতেছিলেন যে রবির ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস করে বুঝতে পারতেছে ইট উইল অ্যাট্রাক্ট রিস্ক ইনভলভ আছে, অর্থাৎ বেশি দিন ওখানে ইনভেস্টমেন্ট করে রাখা যাবে না। অর্থাৎ উনি হয়তো, আমি যতদূর ওনার কথায় 5-6টা ওয়ার্ড উনি উচ্চারণ করেছেন, সেখানে আমি মনে হচ্ছে যে উনি কি করবেন, হিট অ্যান্ড রান পদ্ধতি এখানে অ্যাডপ্ট করবেন। অর্থাৎ রবির যদি শেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে যে ফার্স্ট ইনস্টেন্সেই ভালো দাম পাইলে বিক্রি করে দিবে, উনি এটা হোল্ড করে রাখবে না, কারণ রিস্ক ইজ ইনভলভড। তো এইখানে কথা হচ্ছে, এখানে হচ্ছে যে আপনারা যখন কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাচ্ছেন তখন কিন্তু পটেনশিয়াল ইনভেস্টররা কিন্তু অনেক কিছু দেখে, এবং তার মধ্যে একটা হচ্ছে তাদের উইকনেস আছে কিনা, এবং ডিউ ডিলিজেন্সের ক্ষেত্রে কোনো গ্যাপ আছে কিনা, অথবা অন্য কোনো ইস্যু যেটা হয়তো অন্য কোনো ইনভেস্টর দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন। যেমন ওই যে আমাদের স্টুডেন্ট মেম্বার যিনি শেয়ার করলেন, আমার কিন্তু মাথায় ছিল না, আমি কিন্তু অলরেডি গতকালকে না পরশুদিন অলরেডি আমার 3টা ইয়েকে বলেছি, কি যেন বলে, প্রভিডেন্ট ফান্ডকে বলেছি যে প্রত্যেকেই ইনভেস্ট করেন এখানে। বুঝতে পারছেন? তারা কিন্তু সেখানে ইনভেস্ট করার জন্য বসে আছে এবং হয়তো রবিবারে করবে। এই ওনার এই যে অ্যাডভাইসটা,
বা এই ইনফরমেশন শেয়ারিং এর কারণে আমি তোদেরকে বলবো আবার রিভাইজ করার জন্য, বাই চান্স যদি কোনো কারণে যদি রবির ইয়ে এক্সপেক্টেড প্রাইস না পাওয়া যায়, তাতে যাতে রিস্কটাকে কম রাখা যায়। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে আমারও মানে আমি বাই পার্সন ইন পার্সন আমার মনে হচ্ছে যে এত বড় শেয়ার আসবে, গ্রামীণ ফোনের মতো অর্গানাইজেশন গ্রামীণ ফোন পর্যন্ত এত বছর ধরে রান করার পরেও প্রফিট অত মেক করতে পারছে না। আর রবি তো অ্যাকচুয়ালি এইভাবে বলি, রবি যদি অতই প্রফিটেবল হতো তাহলে তো অনেক আগে লিস্টিং আসতো। হাউবার এখন কি অবস্থায় আসছে আমি জানি না, কিন্তু আসতেছে তো। ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং রেগুলারদের দাবি হবে যে এটাকে বাঁচায় রাখা, কারণ আমাদের লোকাল একটা কোম্পানির বেঁচে থাকার দরকার আছে। গ্রামীণ ফোন তো ইয়ে রেখেই বলি, সম্মান রেখেই বলতেছে, একচেটিয়া ব্যবসা করতেছে, যাচ্ছে তাই সার্ভিস দিচ্ছে। বুঝতে পারছেন? এখানে গ্রামীণের কেউ যদি থেকে থাকে, কারণ যে কোনো সময় কল ড্রপ হচ্ছে এবং এমন এমন ইস্যু হচ্ছে যেগুলো আমরা চাচ্ছি না, হচ্ছে তারা কিন্তু দিচ্ছে, অর্থাৎ টাকা চার্জ ঠিকই কেটে দিচ্ছে। এইভাবে বলি, যদি যদি কম্পিটিটর মার্কেটে আমাদের এই মোবাইল সেক্টরে ইনফরমেশন সরি কমিউনিকেশন সেক্টরে যদি ইয়ে না আসতো, কম্পিটিটর না আসতো, তাহলে কি দাঁড়াতো জানেন? সিটিসেল যা করছে বা গ্রামীণ ফোন প্রথম দিকে যা করছে, প্রতি মিনিটের জন্য ছিল 10 টাকা। বুঝতে পারছেন? সেটা কমতে কমতে এখন কোথায় আসছে? ফ্রি অফ কস্টের কাছাকাছি চলে আসছে। তারপরে কিন্তু তারা প্রফিট ইয়ে করতেছে, গেইন করতেছে। নাও যে অন্য কম্পিটিটর থাকলে আরো ভালো সার্ভিস পাবে কাস্টমার্স। নট অনলি দ্যাট, এখানে যদি কম্পিটিটর না থাকে, লোকাল কম্পিটিটর না থাকে, ইন্টারন্যাশনাল কিন্তু চলে আসবে। আমরা জানি ইন্টারন্যাশনাল বেশ কিছু কয়েকটা অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশের ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে। দে আর গুড কম্পিটিটর অফ আর লোকাল কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার্স। Pre-IPO due diligence process will result in a gap analysis between present status of the issuer and the future or expectations of the issuer and how the company to conduct its affairs. In this scenario, once these gaps have been highlighted, the due diligence exercise should not stop there, but should include advice given by the advisors to the issuer on the process and activities which are required to fulfill the gaps identified. অর্থাৎ আপনার আইপিও ডিউডিলিজেন্স, সেখানে কিন্তু এটার মানে এই না যে আইপিওটাকে বাধাগ্রস্ত করার জন্য না, আসলে সাবস্টিটিউট করার জন্য, সেখানে কমপ্লিমেন্ট করার জন্য, যে সেখানে অ্যাডভাইজারের রোল প্লে করা, যে যাতে প্রপারলি জিনিসটা হয় এবং পরবর্তীতে কোনো ধরনের হ্যাসেল বা কোনো ধরনের রেগুলেটরি অব্লিগেশন বা objection create na hoy. In an IPO, the due diligence exercise is a broader, fuller exercise which, apart from identifying the weaknesses, also looks at resolving them with the purpose of increasing the value of the company. আসলে ভ্যালু অ্যাড করাটাই হচ্ছে আসল, কারণ আপনি যদি অ্যাডেড ভ্যালু দিয়ে না হয় তাহলে কিন্তু আইপিওটা সাকসেসফুল হবে না। Due diligence process aspires to achieve the following: to assess reasonableness of historical and projected earnings and cash flow, to identify key vulnerabilities, risks and opportunities, to gain an intimate understanding of issuer and the market in which the issuer operates, such as that the company's management can anticipate and manage change, and to set in motion the planning of the post-IPO operations. স্যার ওকে খাঁচায় আটকাও। স্যার জি বলুন। স্যার আমাদের এটা আনপেইড ভার্সন তো স্যার, শেষ হয়ে গেলে আবার ঢুকবো স্যার। হ্যাঁ আচ্ছা, কয় মিনিট সময় পাবো? এই তো স্যার শেষের একেবারে লাস্ট মিনিট চলছে স্যার। লাস্ট মিনিট চলতেছে, তাহলে আমরা একেবারে ভার্জে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা। It will result a critical analysis of control, accounting and reporting system of the issuer and a critical appraisal of key personnel. It will identify the value drivers of issuer, thus enabling the directors to understand where the value is and to focus their efforts on increasing that value. Say for example, আমি বলি যে কোন ইস্যু যখন আসে, আমি এক ইস্যুয়ারের কথা জানি যে সেই ইস্যুয়ার বলতেছিল, আরে আমার শেয়ার তো সোনার চাক্কা,
আমি মার্কেটে অফার করার সঙ্গে সঙ্গে এটা 200 টাকা পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি ওটা 26 টাকা করে ইয়ে হয়েছে।